another important subject cost and tax এর examination বা প্রাইম কস্ট এবং উপরিব্যয় বা ওভারহেড এর মধ্যে পার্থক্য উল্লেখ করে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা। আমাদের সিএসটিএক্স এর 100% গ্যারান্টেড থিওরি কোশ্চেন্স কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি মনোজিৎ সরকার, আর উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামিনেশন আমাদের চলছে। আর নেক্সট দুদিন পরেই আমাদের কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট সাবজেক্ট কস্ট অ্যান্ড ট্যাক্স এর এক্সামিনেশন, এবং এই সাবজেক্টের সমস্ত ইম্পর্টেন্ট থিওরি সাজেশন আমরা এই ভিডিওতে আলোচনা করছি। অলরেডি আমাদের ট্যাক্স এর যত ইম্পর্টেন্ট থিওরি রয়েছে আপলোড করে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। এবং আজকের ভিডিওর মধ্যে আমরা কস্ট এর যত ইম্পর্টেন্ট থিওরি রয়েছে 100% গ্যারান্টেড এক্সামিনেশনের জন্য যে থিওরি গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব উইথ কনসেপ্ট। অর্থাৎ এর সাথে সাথে আমাদের কনসেপ্ট গুলো রিভিশনও হয়ে যাবে, আমাদেরকে পড়াও হয়ে যাবে, এবং ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কিন্তু মুখস্থও হয়ে যাবে। আর জাস্ট বাড়িতে দুটো দিন সময় পেয়েছো, এই দুটো দিনে ফাটিয়ে জাস্ট প্র্যাকটিস করবে। যে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের কাল থেকে শুরু হতে চলেছে লাস্ট মিনিট র্যাপিড রিভিশনের সিরিজ, এবং সেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত অঙ্ক উইথ কনসেপ্ট আমরা হাতে কলমে করব। তাহলে চলো সময় নষ্ট না করে আমাদের কস্টের যত ইম্পর্টেন্ট থিওরি রয়েছে সমস্ত সাজেস্টিভ থিওরি গুলো উইথ অ্যান্সার আমরা একবার দেখে নিই যে কি কি করতে হবে। বলবো কস্ট অ্যান্ড ট্যাক্স এর জন্য কিন্তু থিওরি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের অঙ্কে কিন্তু থিওরি থেকে অনেক কোশ্চেন আসবে। আমাদের কস্ট দুটো চ্যাপ্টার রয়েছে। কস্টের মধ্যে প্রথম যে চ্যাপ্টার মেথডস অফ রেমিউনারেশন, অর্থাৎ এখানে আমরা বেসিক্যালি যদি অঙ্কের কথা বলি হ্যালসে রোয়ান বোনাস প্ল্যান গুলো শিখেছিলাম, সেখান থেকে অঙ্ক করেছিলাম। আর বাকি যত টপিকস রয়েছে সব কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট, এবং সেখান থেকে কিন্তু থিওরি কোশ্চেন আসতে চলেছে। এবং এই চ্যাপ্টারটি কিন্তু 10 মার্কসের, এবং আর একটা যে চ্যাপ্টার রয়েছে ওভারহেড সেটাও কিন্তু 10 মার্কসের। তাই দুটো চ্যাপ্টারই কিন্তু সমান ইকুয়াল ইম্পর্টেন্ট আমাদের জন্য। চলো প্রথম যে প্রশ্নটা, হ্যালসে ও রোয়ান বোনাস পদ্ধতিতে মজুরির পরিমাণ একই হওয়ার শর্তগুলো কি কি? অর্থাৎ হ্যালসে পদ্ধতি এবং রোয়ান পদ্ধতি যেটাই ফলো করি না কেন একজন ওয়ার্কারের বোনাস কখন সেম বেরোবে? বলছে যখন কোনো কাজ সম্পন্ন করতে ব্যয়িত সময় অর্থাৎ টাইম টেকেন, আমি কত সময়ের মধ্যে কাজটা করেছি, ওই কাজের জন্য নির্ধারিত বা প্রমাণ সময় স্ট্যান্ডার্ড টাইম, আমাকে কাজ করার জন্য কত সময় দেওয়া ছিল, ঠিক তার অর্ধেক বা 50%, অর্থাৎ আমি বলতে পারি আমায় যা সময় দেওয়া হয়েছিল তার থেকে 50% কম সময়, অর্থাৎ আমি 50% টাইম সেভ করেছি। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু হ্যালসে এবং রোয়ানের দুজনেরই প্রিমিয়াম বোনাস প্ল্যান অনুযায়ী কিন্তু সেম অ্যামাউন্ট অফ আর্নিংস হতে চলেছে একজন ওয়ার্কারের। বলছে আমার যদি টাইম সেভ অর্থাৎ আমার কাজ করার সময় যদি 50% এর বেশি যদি আমি সময় বাঁচিয়ে ফেলি, তাহলে হ্যালসে পদ্ধতিতে মজুরি রোয়ানের তুলনায় বেশি বেরোবে। 50% এর কম সময় যদি বাঁচাই তাহলে রোয়ান পদ্ধতিতে মজুরি হ্যালসের তুলনায় বেশি হয়। আর যদি এক্স্যাক্টলি আমরা 50% টাইম সেভ করতে পারি তাহলে দুটো পদ্ধতিতেই মজুরি পরিমাণ এক্স্যাক্টলি সেম বেরোবে। চলো সেকেন্ড প্রশ্ন, উৎসাহবর্ধক ভাতা কি? হোয়াট ইজ মেন্ট বাই ইনসেনটিভস, অর্থাৎ বিভিন্ন ওয়ার্কারদের যে ইনসেনটিভ বা বোনাস দেওয়া হয় সেটা কেন দেওয়া হয়? উৎসাহবর্ধক ভাতা বা ইনসেনটিভ হলো স্বাভাবিক মজুরি বা বেতনের অতিরিক্ত এমন এক ধরনের আর্থিক পুরস্কার যা শ্রমিক বা কর্মচারীকে কাজের দক্ষতা অনুযায়ী দেওয়া হয় এবং উৎপাদনের পরিমাণ বাড়াতে উৎসাহ দেওয়ার জন্য দেওয়া হয়। এবং এটা কেন দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি যা পেমেন্ট পাচ্ছ তার থেকে এক্সট্রা কিছু তোমাকে টাকা দেওয়া হচ্ছে, তুমি যদি উৎসাহ হয় কম সময়ের মধ্যে বেশি পরিমাণে প্রোডাকশন করতে। অতিরিক্ত প্রাপ্তি, তাহলে উৎসাহবর্ধক ভাতা বা ইনসেনটিভ হচ্ছে এক অতিরিক্ত প্রাপ্তি, তুমি মূল যে বেতন পাও তার থেকে এক্সট্রা কিছু টাকা পাচ্ছ, সেটাই হচ্ছে আমাদের ইনসেনটিভ। দক্ষতার স্বীকৃতি, যে যত ভালো কাজ করবে কম সময় করে দেবে তাকে কিন্তু বেশি পরিমাণে ইনসেনটিভ দেওয়া হবে। পারস্পরিক লাভ, এর ফলে কর্মীর যেমন আয় বাড়ে তেমনি উল্টো দিকে প্রতিষ্ঠানের প্রোডাকশনও কিন্তু বৃদ্ধি পায়। তৃতীয় প্রশ্ন, the method of wages payment based on two important factors, what are those factors? অর্থাৎ বলছে মজুরি প্রদান পদ্ধতির মূলত দুটো বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে, সেগুলো কি কি? অর্থাৎ একজন ওয়ার্কারকে যখন আমরা ওয়েজেস পেমেন্ট করি সেটা কোন কোন বেসিসে করতে পারি? মূলত আমরা জানি দুটো বেসিসে হতে পারে, একটা হচ্ছে সময়ের ভিত্তিতে বা টাইম বেসিসে, অর্থাৎ তুমি কত ঘন্টা সময় কাজ করেছো সেই বেসিসে তোমাকে পেমেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে টাইম বেসিস। আর একটা হচ্ছে কার্যভিত্তিক, অর্থাৎ তুমি কতগুলো ইউনিট প্রোডাকশন করলে সেই বেসিসে তোমাকে পেমেন্ট করা হবে, তাকে বলা হয় কার্যভিত্তিক বা পিস রেট সিস্টেম। Explain how health premium increase the
পসিবিলিটি টু প্রডিউস ডিফেক্টিভ প্রোডাক্টস অ্যান্ড লস অফ কোয়ালিটি। অর্থাৎ বলছে যদি আমরা হ্যালসে প্রিমিয়াম পদ্ধতি অনুসরণ করি, এই পদ্ধতি কিভাবে ত্রুটিপূর্ণ এবং নিম্নমানের পণ্য উৎপাদনের সম্ভাবনা থাকে বর্ণনা করো। বলছে হ্যালসে প্রিমিয়াম পদ্ধতিতে শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য বোনাসের ব্যবস্থা করা থাকে এবং সেখানে কি করা হয়, তুমি যত সেভিংস করতে পারবে তত তোমাকে কি করা হবে, এই পদ্ধতির উৎপাদনের পরিমাণের ওপর বেশি জোর দিতে গিয়ে পণ্যের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। অর্থাৎ হ্যালসে বোনাস পদ্ধতি কি বলে, তুমি যত ভালো বেশি সময় সেভিংস করতে পারবে তোমাকে কি করা হবে, অতিরিক্ত বোনাস দেওয়া হবে। কারণ তুমি যত টাইম সেভ করছো তার 50%, অর্থাৎ 50% অফ টাইম সেভ অনুযায়ী কিন্তু তোমাকে এক্সট্রা বোনাস পেমেন্ট করা হচ্ছে। তাই একজন ওয়ার্কার কি চাইবে, যত তাড়াতাড়ি করে আমার সময় বাঁচিয়ে কাজটা করে দেওয়া। এতে কি হবে, যে প্রোডাকশন গুলো তৈরি করছি সেগুলো কিন্তু গুণগত মানে খুব একটা ভালো হবে না, খারাপ হবে। তাই বলা হচ্ছে দ্রুত কাজ করার প্রবণতা, ওয়ার্কাররা চেষ্টা করবে অনেক তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট কাজ করার জন্য, যাতে কি হবে, প্রোডাক্টের গুণগত মান কমে যাবে। গুণগত মানের চেয়ে পরিমাণের উপর গুরুত্ব, ওয়ার্কাররা কখনোই চাইবে না যে একটা ভালো প্রোডাক্ট তৈরি করি, কারণ ভালো প্রোডাক্ট তৈরি করতে বেশি সময় লাগে। তারা চাইবে যা করে হোক তাড়াতাড়ি করে দিতে, তাদের গুণগত মান খারাপ হয়ে গেলে যাবে। তাহলে এই সমস্ত অসুবিধা গুলোর জন্যই কিন্তু হ্যালসে প্রিমিয়াম পদ্ধতিতে ত্রুটিপূর্ণ এবং নিম্নমানের পণ্য উৎপাদনের সম্ভাবনা থেকে যায়। এরপর রাইট ডাউন দ্য সিমিলারিটিস বিটুইন হ্যালসে প্রিমিয়াম এন্ড রোয়ান প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ হ্যালসে প্ল্যান এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের মধ্যে কি কি মিল রয়েছে। ন্যূনতম মজুরির নিশ্চয়তা, দুটো পদ্ধতিতেই কিন্তু ওয়ার্কারদের মিনিমাম পেমেন্ট করার গ্যারান্টি দেয়। সময় সাশ্রয়ের উপর গুরুত্ব, অর্থাৎ কে কত সময় সেভিংস করছে সেটার উপরে দুটো মেথডেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বোনাস ও মজুরির সংমিশ্রণ, দুটো মেথডে কিন্তু ওয়েজেস প্লাস বোনাস দুটোই পেমেন্ট করা হয়ে থাকে। হোয়াট ডু ইউ মিন বাই ইনসেন্টিভ ওয়েজেস পেমেন্ট সিস্টেম, ইনসেন্টিভ মজুরি প্রদান ব্যবস্থা বলতে কি বোঝো, এটা আমরা একটু আগে আলোচনা করলাম। মেন যে ওয়েজেস তোমাকে দেওয়া হচ্ছে তার থেকে তোমাকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে তুমি কম সময়ের মধ্যে প্রোডাকশন করে দিতে পারো, তাই তোমাকে অতিরিক্ত একটা বোনাস দেওয়া হয়, সেটাই কিন্তু আমাদের ইনসেন্টিভ। উৎসাহ প্রদানের জন্য, খরচ কমানোর জন্য ইত্যাদি কাজের জন্য কিন্তু আমাদের ইনসেন্টিভ দেওয়া হয়ে থাকে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ রোয়ান প্ল্যান, অর্থাৎ রোয়ান প্ল্যানটাকে যদি আমরা ফলো করি সেখানটার মধ্যে কি কি লাভ হয়। দক্ষ কর্মীদের জন্য উৎসাহ ব্যঞ্জক, অর্থাৎ রোয়ান প্ল্যান যে কর্মী যত বেশি দক্ষ তাকে কিন্তু বেশি উৎসাহ দেয়, এটাই কিন্তু লাভ। কাজের গুণগত মান বজায় থাকে, হেলথ প্রিমিয়াম প্ল্যানে যেমন দেখছিলাম লোকে তাড়াতাড়ি করার জন্য খারাপ প্রোডাক্ট তৈরি করছিল, রোয়ান প্রিমিয়াম প্ল্যানে কিন্তু এটা হয় না। কারণ রোয়ান প্রিমিয়াম প্ল্যানে তুমি যতই সময় বাঁচিয়ে নাও না কেন, 50% পার হয়ে গেলেই তোমার কিন্তু বোনাস কমতে থাকবে। মজার বিষয়, অর্থাৎ তুমি দেখা গেল 20% টাইম সেভিংস করেছো, 30 40 এরকম করে করে যাচ্ছ টাইমিং সেভিংস করতে, যত কম সময় করা যায়, যত কম সময় করা যায় তোমাকে যা সময় দেওয়া যায় তার 50% তুমি সেভিংস করেছো, তুমি সব থেকে হাইয়েস্ট বোনাস পাবে। কিন্তু তার থেকে যদি বেশি করতে থাকো, 60% 90% টাইম সেভিংস করেছো, তোমাকে 10 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, তুমি 1 ঘন্টার মধ্যে করে দিয়েছো, রাইট? তুমি যতই সময় বাঁচিয়ে নাও না কেন, 50% এর বেশি হয়ে গেলে তোমার বোনাস তত কমতে থাকবে, ম্যাথমেটিক্যাল ব্যাপার এটা। তাই বলা হচ্ছে হেলথে যেমন লোকে সময় বাঁচানোর জন্য কোয়ালিটি খারাপ করে ফেলে, কিন্তু রোয়ান প্ল্যানে কি হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে, আবার 50% এর বেশি বাড়িয়েও তোমার লাভ নেই। তাই তুমি চাইবে কি, ফালতু আর সময় বাঁচিয়ে লাভ কি, যতটুকু সময় কাজটা করা যায় সেটাতেই তুমি করতে যাবে। তাই দুদিকেই কিন্তু বজায় থাকে, তোমার দিক থেকেও লাভ, তুমি 50% টাইম সেভিংস করলে হাইয়েস্ট বোনাস পাবে, কিন্তু তার থেকে আর বেশি সেভিংস করে লাভ হচ্ছে না, তাই মালিকের স্বার্থটাও বজায় থাকছে, প্রোডাক্টের গুণগত মান কিন্তু বজায় থাকছে। তাহলে এই সমস্ত সুবিধাগুলো রয়েছে। নেক্সট প্রশ্ন, রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে কখন বোনাসের পরিমাণ সর্বোচ্চ হবে, হাইয়েস্ট হবে, এবং কখন বোনাসের পরিমাণ কমতে থাকে। অর্থাৎ তুমি চাইলে আনলিমিটেড টাইমিং সেভিংস করলেই তোমার বোনাস বাড়তে থাকবে তা কিন্তু নয়। তাই বলছে বোনাসের পরিমাণ সর্বোচ্চ হবে তুমি যখন ম্যাক্সিমাম 50% টাইম সেভিংস করছো, অর্থাৎ তোমার যা সময় দেওয়া যায় তার থেকে তুমি 50% টাইম সেভিং করছো, অর্থাৎ অর্ধেক সময় কাজটা কিন্তু করে দিয়েছো। কিন্তু তার থেকে বেশি পরিমাণ সময় যদি তুমি বাঁচাতে থাকো তোমার কোনো লাভ নেই, সেক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, বোনাসের পরিমাণ উল্টে বাড়ার বদলে কমতে থাকবে। তাই বলা হচ্ছে 50% এর বেশি যখন হয়ে যাবে সময় সাশ্রয়, তখন কিন্তু তোমার বোনাসের পরিমাণ উল্টে কমে যাবে। নেক্সট প্রশ্ন এবং কনসেপচুয়ালি ভালো প্রশ্ন, সময় সাশ্রয়ের পরিমাণ হ্যালসে বোনাস পদ্ধতিতে কখন ঋণাত্মক হয়। বলছে সময় সাশ্রয়ের পরিমাণ হ্যালসে বোনাস পদ্ধতিতে কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ নেগেটিভ তো হতে পারে না, জিরো হতে পারে বাট নেগেটিভ হবে না। যে সম্পাদিত কাজের প্রকৃত সময় এবং অনুমোদিত সময়, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম এবং টাইম টেকেন, দুটো যদি একই হয় তাহলে হ্যালসে প্রিমিয়াম পদ্ধতি কোনো বোনাস পেতে পারে না, এটা কি ঠিক?
হ্যাঁ, সম্পাদিত কাজের প্রকৃত সময় এবং অনুমোদিত সময় একই হলে কোনো শ্রমিক হেলথ প্রিমিয়াম পদ্ধতি কোনো বোনাস পাবে না, কারণ সে কোনো সময় সাশ্রয়ই কিন্তু করেনি। রোয়ান প্রিমিয়াম পদ্ধতি বোনাস পদ্ধতির সূত্র কি? এই পদ্ধতি দুটো সুবিধা লেখো। আমরা জানি রোয়ান পদ্ধতির ফর্মুলা হচ্ছে টাইম সেভ ডিভাইড বাই টাইম অ্যালাউড ইনটু টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার বা টাইম রেট। তাহলে রোয়ান পদ্ধতির সুবিধা হচ্ছে শ্রমিকদের মজুরির হারে ন্যূনতম মিনিমাম মজুরি দেওয়া হবেই হবে, তাই তুমি টাইম বাঁচাও বা না বাঁচাও। হ্যালসে ও রোয়ান পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, হ্যালসে পদ্ধতিতে বোনাসের হার নির্দিষ্ট থাকে, অপরদিকে রোয়ান পদ্ধতিতে বোনাসের হার নির্দিষ্ট থাকে না। হ্যালসে পদ্ধতিতে সময় সাশ্রয় করা সময় 50% হারে শ্রমিকদের বোনাস দেওয়া হয়, অপরদিকে রোয়ান পদ্ধতিতে সময় সাশ্রয় করা এবং আদর্শ সময়ের আনুপাতিক হারে অর্থাৎ অ্যাকচুয়ালি রেশিও বার করে অ্যাকচুয়ালি তুমি কত দক্ষ সেই বেসিসে তোমাকে পেমেন্ট করা হয়। প্রিমিয়াম বোনাস পদ্ধতি কাকে বলে? উৎপাদনের আদর্শ মান বা স্ট্যান্ডার্ড টাইম বলতে কি বোঝো? যে মজুরি প্রদান পদ্ধতিতে শ্রমিকদের পণ্যের গুণগত মান বজায় রেখে দক্ষতার সঙ্গে নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করলে স্বাভাবিক মজুরির সঙ্গে সঞ্চিত সময়ের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয়, বোনাস প্রদান করা হয়, তাকে প্রিমিয়াম বোনাস পদ্ধতি বলে থাকে। কোনো একজন সাধারণ মানের শ্রমিক কোন একটা উৎপাদন কাজ সম্পূর্ণ করতে যে সময় নিতে পারে তাকে আদর্শ মান বা স্ট্যান্ডার্ড টাইম বলে। অর্থাৎ তোমাকে একটা কাজ দেওয়া আছে, সেই কাজটা একটা নর্মাল ব্যক্তি বা একজন নর্মাল দক্ষতা সম্পন্ন ব্যক্তি ওই কাজটাই নর্মালি কত টাইমে করে দেবে, অ্যাভারেজ কত, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। এবং এর সাথে সাথে আমাদের কিন্তু কস্টের প্রথম চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট থিওরি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, বেসিক কনসেপ্ট অফ ওভারহেড বা উপরিব্যয়ের প্রাথমিক ধারণা কি কি। মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট এবং উপরিব্যয় বা ওভারহেড এর মধ্যে পার্থক্য উল্লেখ করে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সংজ্ঞা, মূল ব্যয় কোন প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়, প্রত্যক্ষ শ্রম ব্যয়, প্রত্যক্ষ অন্যান্য খরচের সমষ্টিকে আমরা বলে থাকি মূল ব্যয় বা প্রাইম কস্ট। অর্থাৎ সমস্ত ডাইরেক্ট কস্ট গুলোকে একসাথে প্রাইম কস্ট বলা হয়ে থাকে। ওভারহেড কোন প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের প্রত্যক্ষ খরচ বাদ দিয়ে যত ইনডাইরেক্ট খরচাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ওভারহেড। শ্রেণীবিভাগ, মূল ব্যয় বা প্রাইম কস্টকে শ্রেণীবিভাগ করা যায় না, কিন্তু ওভারহেড বা উপরিব্যয়কে উৎপাদনের ভিত্তিতে, কাজের ভিত্তিতে এবং ব্যবহারের ভিত্তিতে বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা যায়। উপাদান, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম ব্যয়, প্রত্যক্ষ অন্যান্য খরচ হচ্ছে মূল ব্যয়ের উপাদান। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম ব্যয়, পরোক্ষ অন্যান্য খরচ কিন্তু উপরিব্যয়ের উদাহরণ। তাহলে এই সমস্ত আমাদের পাঠ্যগুলো রয়েছে, যেটা আমাদের খুবই সিম্পল একটা কনসেপ্ট। এরপর কার্যক্রমের ভিত্তিতে উপরিব্যয় বা ওভারহেডকে কত ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ফাংশনের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়। আমরা জানি ফাংশনের ভিত্তিতে ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ ফ্যাক্টরিতে যে সমস্ত ইনডাইরেক্ট খরচা লাগছে সেগুলো সব ফ্যাক্টরি ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অফিস এবং প্রতিষ্ঠানে যে সমস্ত খরচাগুলো লাগছে ইনডাইরেক্টলি সেগুলো হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। বিক্রি সংক্রান্ত যে সমস্ত ইনডাইরেক্ট খরচাগুলো লাগে সেগুলোকে বলা হয় সেলিং ওভারহেড। এবং বন্টন বা ডিস্ট্রিবিউশন, বিক্রির পর এবং গুডস ডিস্ট্রিবিউশনের জন্য যে সমস্ত খরচাগুলো লাগে ইনডাইরেক্টলি সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন ওভারহেড। উপরিব্যয়ের সংজ্ঞা, কোনো পণ্য উৎপাদনে বা সেবা প্রদানের ক্ষেত্রে সরাসরি জড়িত খরচগুলো অর্থাৎ ডাইরেক্ট কস্ট বাদ দিয়ে বাকি যে খরচাগুলো পড়ে থাকে, এক কথায় বলতে পারি ইনডাইরেক্ট সমস্ত খরচাগুলোকে একসাথে বলে থাকি উপরিব্যয় বা ওভারহেড। যেমন মেশিনের লুব্রিকেটিং তেল, কারখানার ভাড়া, বীমা, বিদ্যুৎ বিল ইত্যাদি। উপরিব্যয়ের আনুপাতিক বন্টন বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাপোর্শনমেন্ট অফ ওভারহেড? উপরিব্যয়ের আনুপাতিক হারে বন্টন বা অ্যাপোর্শনমেন্ট ওভারহেড বলতে বোঝায় কারখানার পরোক্ষ খরচগুলোকে বিভিন্ন বিভাগে ভাগ করে দেওয়া, যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত ভিত্তিতে ভাগ করে দেওয়াকে অ্যাপোর্শনমেন্ট বলে। অর্থাৎ আমরা জানি ইনডাইরেক্ট খরচা কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টে লাগে না, সমগ্র প্রোডাক্টের জন্য ইনডাইরেক্টলি লাগছে। এবার সেই খরচাটাকে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে একটা বেসিসে ভাগ করে দেওয়াটাকেই বলা হয় অ্যাপোর্শনমেন্ট বা বন্টন। যেমন আমরা জানি কারখানার ভাড়া ফ্লোর এরিয়া দিয়ে ভাগ করতে হবে, আলো বা বিদ্যুৎ লাইট পয়েন্ট দিয়ে ভাগ করতে পারি, মেশিনের অপচয় বা ডেপ্রিসিয়েশন মেশিনের ভ্যালু দিয়ে ভাগ করতে পারি ইত্যাদি। পরিবর্তনশীল উপরিব্যয় কখনোই স্থির হতে পারে না। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? অর্থাৎ আমরা জানি ভেরিয়েবল কস্ট, তার মানে কি প্রোডাক্টের প্রোডাকশনের সাথে সাথে ভেরিয়েবল কস্ট কিন্তু পার ইউনিট সেম থাকে এবং টোটালে কিন্তু চেঞ্জ হয়ে যায়। ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে এমন কোনো খরচা যেটা চেঞ্জ হতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে পরিবর্তনশীল উপরিব্যয় বা ওভারহেড
কখনোই স্থির হতে পারে না, এটা কি ঠিক? অর্থাৎ ভেরিয়েবল কস্ট কি কখনো ফিক্সড কস্ট হতে পারে তার নেচার? তো প্রশ্ন হচ্ছে হ্যাঁ, আমি একমত। উৎপাদনের পরিমাণের সাথে তাল মিলিয়ে যে পরিবর্তিত হয় তাকেই আমরা পরিবর্তনশীল ব্যয় বলি, যেটা চেঞ্জ হতে থাকে। তাই বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় কখনো ফিক্সড কস্ট হয় না, এটা ঠিক। নিচে আমরা যা বললাম এবং আমাদের যা মতামত তার সাপেক্ষে যুক্তিগুলো কি কি? বলছে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে এই ব্যয় বাড়ে, হ্রাস পেলে এই ব্যয় কমে যায়, এবং উৎপাদন যদি শূন্য হয় তাহলে এই ব্যয় লাগে না। তাহলে এই ব্যয় কিন্তু কখনো স্থির থাকতে পারছে না। তাহলে পরিবর্তনশীল ব্যয় সবসময় চেঞ্জ হতে থাকে। তাই আমাদের পরিবর্তনশীল ব্যয় কখনো কিন্তু ফিক্সড হবে না, এটা ঠিক। উপরিব্যয়ের আনুপাতিক বন্টনের ক্ষেত্রে সঠিক ভিত্তি কিভাবে নির্বাচন করব এবং তার গুরুত্ব লেখো। বলছে সঠিক ভিত্তি যদি আমরা নির্বাচন না করতে পারি, অবভিয়াসলি খরচাগুলো সঠিকভাবে অ্যালোকেশন করা যাবে না, রাইট? তাহলে সঠিক উৎপাদন ব্যয় নির্ণয়, তাহলে কোনো প্রোডাক্ট তৈরি করতে অ্যাকচুয়ালি কত টাকা খরচা লেগেছে সেটা যদি ঠিকভাবে করতে হয়, তাহলে সঠিক বন্টনের জন্য ভিত্তি কিন্তু নির্বাচন করা গুরুত্বপূর্ণ। সঠিক মূল্য নির্ধারণ, কোনো প্রোডাক্টের সঠিক প্রাইস ডিসাইড করার জন্য কিন্তু বন্টনের জন্য সঠিক ভিত্তি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। বিভাগীয় দক্ষতার পরিমাণ, কোন ডিপার্টমেন্ট কতটা দক্ষতার সঙ্গে কাজ করছে, তাহলে সমস্ত খরচাকে যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউট না করতে পারি সঠিক ভিত্তিতে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, সঠিকভাবে দক্ষতা যাচাই করা যাবে না। তাহলে এই সমস্ত বিষয়ের জন্য আমাদের সঠিক ভিত্তি নির্বাচন খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দ্য সোর্সেস ফর কালেক্টিং ডেটা রিগার্ডিং ওভারহেড, অর্থাৎ উপরিব্যয় সংক্রান্ত তথ্য সংগ্রহের উৎসগুলি কি কি, অর্থাৎ কোথা থেকে আমাদের ওভারহেডের ইনফরমেশন গুলো জানতে পারবো? আর্থিক বই অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে আমরা জানতে পারবো, খরচের বই বিভিন্ন যে কস্ট অ্যাকাউন্টিং রেকর্ডস গুলো রয়েছে সেগুলো থেকে জানতে পারবো, বেতন বা মজুরি শীট অর্থাৎ কাকে কি স্যালারি দিচ্ছে সেই স্লিপ থেকে জানতে পারবো, দোকানের স্লিপ থেকে জানতে পারবো, ইত্যাদি ডকুমেন্টস থেকে আমরা কিন্তু জানতে পারবো কত ইনডাইরেক্ট খরচা লেগেছে বা উপরিব্যয় বা ওভারহেড লেগেছে। রাইট টু ইম্পর্টেন্স অফ ওভারহেড ডিস্ট্রিবিউশন, উপরিব্যয় বন্টনে দুটি গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ উপরিব্যয়কে কেন ডিস্ট্রিবিউশন করতে হয়। সঠিক উৎপাদন ব্যয় নির্ধারণের জন্য, কারণ কোনো প্রোডাক্টের সঠিক দাম নির্ধারণ করতে গেলে উপরিব্যয়টাকেও সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণের জন্য, লাভ ক্ষতির বিশ্লেষণের জন্য, আদৌ কত টাকা লাভ হলো কত টাকা লস হলো এটা জানার জন্য, ইত্যাদি জন্য আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশনটা দরকার। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেসেসিটি ফর ক্লাসিফাইং ওভারহেড অন দ্য বেসিস অফ বিহেভিয়ার, অর্থাৎ উপরিব্যয়ের বিহেভিয়ারের ভিত্তিতে আচরণ ভিত্তিতে তাকে ভাগ করতে কেন হয়? কারণ বাজেট প্রণয়ন ও নিয়ন্ত্রণ, আমরা জানি খরচা তিন রকমের হয়, তার বিহেভিয়ার তিন রকমের হয়, ফিক্সড, ভেরিয়েবল এবং ওভারহেড। তাহলে যে খরচা ফিক্সড, যে খরচা ভেরিয়েবল, যে খরচা সেমি ভেরিয়েবল আমি যদি ডিসাইড না করতে পারি, তাহলে যখন বাজেট বানাবো আমি জানবো কি করে যে কতটুকু খরচা আমার লাগবেই লাগবে, কতটুকু খরচা প্রোডাকশন হলে তবে লাগবে, এবং কতটুকু খরচা মিনিমাম লাগবে আবার প্রোডাকশন হলে বেশি লাগবে। তাহলে এইগুলোর জন্য কিন্তু বিহেভিয়ার ওয়াইজ ভাগ করাটা দরকার। ব্রেক ইভেন পয়েন্ট জানার জন্য, অর্থাৎ এমন মিনিমাম কত প্রোডাকশন আমাকে করতে হবে, কত গুডস সেল করতে হবে যেটা করলে মিনিমাম খরচাটা উঠবে, কারণ ফিক্সড খরচা হচ্ছে আমরা প্রোডাকশন করি বা না করি, কোনো প্রোডাক্ট বিক্রি করি বা না করি, খরচাটা কিন্তু চলতেই থাকবে। তাই ব্রেক ইভেন পয়েন্ট জানার জন্য কিন্তু আমার দরকার। নেক্সট প্রশ্ন, ফিক্সড ওভারহেড ক্যান নেভার বি ভেরিয়েবল, ডু ইউ এগ্রি, অর্থাৎ বলা হচ্ছে স্থির ব্যয় কখনোই পরিবর্তনশীল ব্যয়ের মতো বিহেভিয়ার করতে পারে না, এটা কি ঠিক? একদমই নয়। স্থির উপরিব্যয় শুধুমাত্র একটি নির্দিষ্ট উৎপাদন সীমা বা নির্দিষ্ট সময়ের মধ্যে স্থির থাকে। আমরা জানি ফিক্সড খরচা মানে এমন একটা খরচা যেটা প্রত্যেক বছর প্রত্যেক মাসে কিন্তু সেম খরচা, কিন্তু এই সেম খরচাটা কিন্তু একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য সেম থাকে। আমি যদি বলি আজকে আমি একটা বাড়ি ভাড়া নিয়েছি, তার সেখানে আমার 5,000 টাকা দিতে হচ্ছে, এই 5,000 টাকা কি আমার সারা জীবন দিতে হবে? 2 বছর পরেই বাড়ির মালিক এসে বলবে এবার কিন্তু তোমাকে ভাড়া বাড়াতে হবে। তাই ফিক্সড খরচা যতই নেচার তার ফিক্সড হোক না কেন সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ভেরিয়েবল। তাই বলা হচ্ছে সময়সীমার প্রভাব, স্বল্প মেয়াদের জন্য ফিক্স থাকে কিন্তু দীর্ঘমেয়াদে পরিবর্তনশীল। মুদ্রাস্ফীতি, আমরা জানি আমাদের দেশের মুদ্রাস্ফীতি হচ্ছে টাকার দাম কমে যাচ্ছে, ইনফ্লেশন বাড়ছে, তার জন্য কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে ফিক্সড কস্ট। সিদ্ধান্ত গ্রহণ, আজকের দিনে দেখা গেল আমার বিজনেসে 4টে লেবার আছে, আমি চাইলে তো দুজনকে ছাঁটাই করে দিতে পারি, তাহলে তো ফিক্সড কস্ট কমে যাবে, তাহলে ফিক্সড কস্ট কিন্তু পরিবর্তনশীল হতে পারে। এরপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসার চান্সেস হাই, অ্যালোকেশন এবং অ্যাপোর্শনমেন্টের মধ্যে ডিফারেন্স, অর্থাৎ সামগ্রিক বন্টন এবং আনুপাতিক হারে বন্টনের মধ্যে পার্থক্য। শনাক্তকরণ,
খরচটি সরাসরি একটি নির্দিষ্ট বিভাগে চিহ্নিত করা যায় অ্যালোকেশনের সময়, অর্থাৎ যে খরচা যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টেই পাঠিয়ে দিই। কিন্তু আনুপাতিক হারে বন্টনের জন্য খরচা পার্টিকুলারলি কোন ডিপার্টমেন্টে সেটা বোঝা যায় না, তাই সবার মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয়। খরচের প্রকৃতি, এটি নির্দিষ্ট একক খরচ, অর্থাৎ একটা স্পেসিফিক খরচা, কিন্তু এটা হচ্ছে একটা সাধারণ বা কমন খরচা, অর্থাৎ একটা কমন খরচা সবার জন্য, সেটাই কিন্তু আমাদের আনুপাতিক হারে বন্টনের জন্য দরকার পড়ে। উদ্দেশ্য, খরচের দায়ভার সরাসরি নির্দিষ্ট বিভাগের, আর যৌথ খরচকে একটা ভিত্তিতে সমস্ত বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে আনুপাতিক হারে বন্টন। হোয়াট ডু ইউ মিন বাই ফিক্সড ওভারহেড? রাইট টু এক্সাম্পল। উৎপাদনের পরিমাণের পরিবর্তন হওয়া সত্ত্বেও যে উপরিব্যয় স্থির থাকে তাকে বলা হয় ফিক্সড ওভারহেড। উদাহরণ হচ্ছে ফ্যাক্টরি রেন্ট, স্যালারি ইত্যাদি। হোয়াই সেমি ভেরিয়েবল ওভারহেড ইজ কল্ড মিক্সড ওভারহেড? অর্থাৎ সেমি ভেরিয়েবল ওভারহেড কে ফিক্সড, অর্থাৎ সেমি ভেরিয়েবল ওভারহেড কে মিক্সড ওভারহেড কেন বলে? কারণ আমরা জানি সেমি ভেরিয়েবল ওভারহেড এর মধ্যে ভেরিয়েবল নেচার প্লাস ফিক্সড নেচার এই দুটোই থাকে, তাই আমরা একে বলে থাকি মিক্সড ওভারহেড। পরোক্ষ শ্রম ব্যয়ের বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ ইনডাইরেক্ট লেবার কস্টের বৈশিষ্ট্য কি? শনাক্তকরণের জটিলতা। পরোক্ষ শ্রম ব্যয় কোন একটি বিশেষ কাজের একক বা পণ্যের পেছনে ঠিক কতটুকু ব্যয় হয়েছে তা সুনির্দিষ্ট পরিমাপ করা কিন্তু সম্ভব নয়, অনেক জটিল। উপরিব্যয়ের অংশ, এই ব্যয় প্রত্যক্ষ শ্রমের মতো সরাসরি যোগ করা যায় না, কারখানা উপরিব্যয় বা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আনুপাতিক বন্টন, যেহেতু এটি সরাসরি হিসাব করা যায় না, তাই এটি কিন্তু আনুপাতিক হারে সবার মধ্যে বন্টন করতে হয়। কারখানা উপরিব্যয় ও অফিস উপরিব্যয় কাকে বলে? কারখানা উপরিব্যয় হচ্ছে ফ্যাক্টরি সংক্রান্ত যে সমস্ত আমাদের ইনডাইরেক্ট খরচা লাগবে সেগুলো হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, যেমন হচ্ছে কারখানার ভাড়া, পরোক্ষ মজুরি, যন্ত্রপাতির অপচয় ইত্যাদি। অফিস সংক্রান্ত খরচ, অফিসে যে সমস্ত ম্যানেজার কাজ করছে, যে সমস্ত লেবার কাজ করছে, তাদের যে খরচা সেটাই হচ্ছে অফিস রিলেটেড ইনডাইরেক্ট খরচা, তাদেরকে বলা হয় অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। উপরিব্যয় কাকে বলে? মূল ব্যয় উপরিব্যয় যোগফলকে কি বলে? কোনো প্রতিষ্ঠানের সমস্ত প্রকার পরোক্ষ কাঁচামাল ব্যয়, পরোক্ষ শ্রম ব্যয় এবং অন্যান্য পরোক্ষ খরচের সমষ্টিকে উপরিব্যয় বলে। মূল ব্যয় ও উপরিব্যয়ের যোগফলকে মোট উৎপাদন ব্যয় বা টোটাল কস্ট বলে। কোন কোন পরোক্ষ ব্যয়ের সমষ্টিকে উপরিব্যয় বলে? এক্ষুনি আলোচনা করলাম। টেলিফোন সংক্রান্ত ব্যয় কোন ধরনের ব্যয়? টেলিফোন সংক্রান্ত ব্যয় হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ টেলিফোন ব্যয় কিন্তু কিছুটা ফিক্স থাকে, আবার কিছুটা ভেরিয়েবল হতে পারে যত তুমি মোবাইলটা ইউজ করবে। ব্যবহারের ভিত্তিতে উপরিব্যয়কে কয় ভাগে ভাগ করা হয়? স্থির উপরিব্যয়, আধা পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল। বলছে পরোক্ষ শ্রম ব্যয়ের একটি উদাহরণ দাও। অফিসে কাজে নিযুক্ত কর্মীদের বেতন। উৎপাদনের পরিমাণের পরিবর্তন হওয়া সত্ত্বেও যে উপরিব্যয় একক পিছু স্থির থাকে সেই উপরিব্যয়কে কি বলে? সেই উপরিব্যয়কে বলা হয় পরিবর্তনশীল উপরিব্যয়। আধা পরিবর্তনশীল উপরিব্যয় কাকে বলে? দুটি উদাহরণ দাও। আধা পরিবর্তনশীল উপরিব্যয় হচ্ছে সেই ব্যয় যার কিছুটা অংশ ফিক্স এবং কিছুটা অংশ ভেরিয়েবল প্রোডাকশনের সাথে। উদাহরণ হচ্ছে টেলিফোন সংক্রান্ত খরচ, যন্ত্রপাতির অপচয় ইত্যাদি। মূল ব্যয় বা মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট কাকে বলে? প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের সমষ্টিকে আমরা প্রাইম কস্ট বা মুখ্য ব্যয় বলে থাকি। অফিস সংক্রান্ত উপরিব্যয় কাকে বলে? অফিসের উদাহরণ দাও, একটু আগেও ডিসকাস করেছিলাম। অফিসের ঘরের ভাড়া, অফিসের আসবাবপত্র অপচয়। বিক্রয় বন্টন সংক্রান্ত একটু আগেও আলোচনা করলাম। বিক্রয় বন্টন সংক্রান্ত উপরিব্যয় উদাহরণ দাও। এগুলো সব 2 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু আসতে পারে, একদম ইজি, সবই ডিসকাস করেছি। কারখানা সংক্রান্ত স্থির উপরিব্যয় কাকে বলে? এবারে ফিক্সড ওভারহেড এবং ভেরিয়েবল ওভারহেড এর মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার চান্সেস হাই। উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলে যে ব্যয় অপরিবর্তিত থাকে তাকে স্থির ব্যয় বলে। উৎপাদনের পরিমাণ বাড়া বা কমার সাথে সাথে যার ভ্যালু চেঞ্জ হতে থাকে সেটাই হচ্ছে আমাদের পরিবর্তনশীল বা ভেরিয়েবল ব্যয়। উৎপাদনের সাথে সম্পর্ক, উৎপাদনের সাথে এর কোনো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু উৎপাদনের সাথে এর সরাসরি সম্পর্ক রয়েছে। এই সমস্ত পার্থক্যগুলো কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে আমাদের সিএসটিএক্স এর 100% গ্যারান্টেড থিওরি কোশ্চেন্স কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা জাস্ট পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি, ডাউনলোড করো এবং সমস্ত কোশ্চেন গুলো মুখস্থ করে নাও। আর নেক্সট দুটো দিন আমাদের হাতে সময় রয়েছে, আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ কনসেপ্ট ক্লারিফিকেশন আমরা কিন্তু লাস্ট মিনিট র্যাপিড রিভিশন করতে চলেছি। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট লাস্ট মিনিট র্যাপিড রিভিশন ক্লাসের মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ।